সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বল। ওকে, এবং এই বলগুলো দ্বারা কৃত কাজ করব, ঠিক আছে? এই বলগুলো দ্বারা কি পড়ব? কৃত কাজ করব। হ্যাঁ, সংরক্ষণশীল বলের ব্যাপারে একটু তাহলে আমরা আলোচনা আসি। সংরক্ষণশীল বল, হোয়াট ইজ দিস? সংরক্ষণশীল বল ইংরেজিতে বলা হবে কনজারভেটিভ ফোর্স। ওকে, যে তার ভিতরের কোনো কিছুই হারায় না, ঠিক আছে? যত যাই ঘটুক, হ্যাঁ, কোনো কিছুই হারায় না, তার নাম কি? সংরক্ষণশীল। বুঝছো? হ্যাঁ, এটা আরবিতে বলা হয় আমানতদার। আর যেটা হারায় ফেলে, হ্যাঁ, খিয়ানত। আচ্ছা, তাহলে সেই এসএসসিতে যে ইসলাম শিক্ষা পড়েছিলাম আমরা, মানে ধর্মীয় যে বইটা, সেটা মনে আছে আর কি। খেয়াল করো, সংরক্ষণশীল বল কাকে বলবো? তাহলে এটা এমন একটা বল যে এই বল দ্বারা কোনো একটা বস্তুকে আমরা পুরো পথ ঘুরিয়ে নিয়ে আসলাম, এটা অনেক বড় পথ ঘুরিয়ে নিয়ে এসে আবার সেই বিন্দুতে নিয়ে আসছি, তখন কৃত কাজের মানটা শূন্য হয়ে যাবে। তার মানে আমি যদি এরকম কোনো একটা বিন্দু থেকে একটা বস্তুকে কোনো একটা বলের বিরুদ্ধে বা বলের দ্বারা অনেক পথ ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসলাম, ইফ দিস ইজ পয়েন্ট এ, দেন এরকম একটা বড় সড়ো পথ ঘুরিয়ে আবার এখানে যদি এ বিন্দুতে নিয়ে আসি, তাহলে টোটাল ওয়ার্ক ডান উইল বি 0। মোট কাজের মান কত হবে? অর্থাৎ মোট কাজটাকে আমি সামেশন অফ ওয়ার্ক লিখলাম। হ্যাঁ, শুধু ওয়ার্ক না তো, পুরো রাস্তা ঘুরাইতে যে কাজটা হচ্ছে সে কাজগুলোর কি তাহলে এটা যোগফল। টোটাল ওয়ার্ক ডান যদি 0 হয়, তখন সে ধরনের বলকে বলবো সংরক্ষণশীল বল। বুঝতে পেরেছো? তাহলে একটি নির্দিষ্ট বিন্দু থেকে কোনো একটি বস্তুকে বা কোনো একটি ব্যক্তিকে বা যাকেই বলো, বস্তুই বলি, একটি বস্তুকে কোনো বলের দ্বারা আমি বড় পথ ঘুরিয়ে আবার সে বিন্দুতে আনছি, তো বল আর যদি স্মরণ থাকে তাহলে কাজ হয়, বল আর স্মরণ থাকলেই কাজ হয়। সবসময়ের জন্য একদম সোজা ভাবে স্মরণ হবে নাও তো হতে পারে, নাকি বলো? নাকি তোমার বাড়িতে যে শ্রমিক লাগানো হয় তাকে সবসময় ইট তুলতে হবে এরকম খাড়া করে, তার কোনো মানে আছে? যে তুই বাটা এরকম করে বাঁকা করে ইট তুললে তোর কাজ বাদ, এরকম কে? বুঝছো না? তাহলে যেমনই হোক, স্মরণ যেভাবেই হোক, কাজ হবে তো। আচ্ছা, তো আমার কথা হলো যে এই স্মরণটা এভাবে 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 গিয়ে আলটিমেটলি এখানে ফিরে এসছে, দেন টোটাল কাজ যদি শূন্য হয়, তাহলে পরে যে বলের দ্বারা এই কাজটা করেছিলাম সে বলকে বলবো সংরক্ষণশীল বল। হ্যাঁ, আচ্ছা, বিস্তারিত পরে তো জানবাই, এবং একসময় তোমার মাথায় ঢুকে যাবে যে জিনিসটা কি, হ্যাঁ ঠিকঠাক আছে, এরকম মনে হবে। কিন্তু এখনকার মতো শুরুতে তো একটা জিনিস জানতে হলে এভাবে জানবা। এটাকে যদি তুমি বলো যে এইখানে নিয়ে এসছো, কাজ শূন্য হয়েছে, সেটার যদি এরকম হয় যে অন্য পথ ধরে গিয়েছো এইভাবে, তাও দেখালো কাজের মান কি হবে? তখনও কাজের মান ধরো 0। তাহলে এই ধরনের বলকে তখন আমি বলবো সংরক্ষণশীল বল। ওকে, তাহলে প্রথমত একটু একটু সংজ্ঞা লিখে নাও, পরে আবার বই থেকে গিয়ে আবার জিনিসটা পড়াশোনা করবা, দরকার পড়লে তখন সংজ্ঞাটা আর একটু মডিফাই করে লিখবা। হ্যাঁ, যেটা বেশি সহজ মনে হবে সেটা লিখবা। একটি নির্দিষ্ট বিন্দু থেকে
কোনো বল দ্বারা একটি বস্তুকে চক্রপথে সরণ ঘটিয়ে সে নির্দিষ্ট বিন্দুতে নিয়ে আসলে যদি কৃতকাজের মান 0 হয়, চক্রপথে সরণ ঘটিয়ে, এই চক্রপথের ব্যাপারটা বলি, এটাকে আমরা চাইলে ইংরেজিতে বলতে পারি লুপ। কি বলতে পারি? লুপ। মানে কোন একটা বিন্দু থেকে এইভাবে ঘুরে ফিরে আবার ওইখানে আসা, এটা একটা কি লুপ। যেমন লুপ বলতে এটার মেলা মিনিং হবে। যেমন যখন চলো তড়িৎ পড়বা তখন লুপ বলতে বুঝবো, ধরে নাও যে একটা পুরো সার্কিট বর্তনী কমপ্লিট, হ্যাঁ, তখন এটা বলবো একটা লুপ। তুমি যদি বলো যে হচ্ছে ফাঁস তৈরি করা হয় না সুতা দিয়ে বা কোনো কিছু দিয়ে, তো একটা যদি ফাঁস তৈরি করা হয় তাহলে ওই ফাঁসটাই হলো একটা লুপ। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে কোনো একটা জিনিসের দুই মাথা যেখানে সংযুক্ত হয়ে যাবে, তাহলে সংযুক্ত হয়ে গেলে পুরো একটা, ধরে নাও ওর ভিতরে একটা আবদ্ধ কোনো জায়গা পেলা, দৈর্ঘ্য পেলা, সেই দৈর্ঘ্যটাকেই বলবো আমরা লুপ। বুঝছো? এবং রাস্তার ক্ষেত্রেও লুপ শব্দটা ইউজ করা হয়। তুমি যদি বলো বর্ণালী মোড় দিয়ে লক্ষ্মীপুর দিয়ে, ধর নাও এদিক দিয়ে ঘুরে বাজার দিয়ে আবার কোথায় চলে আসলা? বর্ণালী। তাহলে এই রাস্তাটাকে একটা কি বলবো আমরা? লুপ। ওকে, ঠিক আছে। তাহলে কোনো বস্তুকে চক্রপথে সরণ ঘটিয়ে পুনরায় সে বিন্দুতে আনলে যদি কৃত কাজ 0 হয়, তাহলে এর নিচের দিকে লেখা দেখা যায়, তাহলে যে বল দ্বারা এই কাজ হয়েছে তাকে কি বলবো? যে বল দ্বারা এই কাজ হয়েছে তাকে বলবো সংরক্ষণশীল বল। হ্যাঁ, ব্যাস শেষ। তাহলে অসংরক্ষণশীল বল কিরকম হবে? মানে পুরো পথ ঘুরে আনবো কিন্তু কাজের পরিমাণ 0 হবে না, এটা বুঝছি। তা আগে আমরা এটার একটু উদাহরণগুলো কয়েকটা দেখি যে সংরক্ষণশীল বল কোনগুলো হতে পারে। একটা হচ্ছে, তুমি যদি বলো যে স্প্রিং এর ক্ষেত্রে যে কৃত কাজ, তুমি এতক্ষণ যাবত যে স্প্রিং এর ব্যাপারটা জানলা, যে আমি স্প্রিংকে প্রসারিত করে এ লেভেলে নিয়ে আসলাম, তাহলে স্প্রিং প্রসারণতে এতক্ষণ কাজ পড়লাম, স্প্রিং প্রসারিত করে যখন এ লেভেলে নিয়ে আসলাম একটা কাজ করতে হয়েছে। এখন আমি যদি এই স্প্রিংটাকে যে বল দিয়ে টান দিয়ে নিয়ে এসেছিলাম সে বলটা ছেড়ে দিই, তাহলে সেটা স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকলে ওই স্প্রিং কি করবে আবার? তাহলে এই যে সে নিজে নিজে পূর্বের অবস্থায় চলে গেল,
তাহলে আমি যখন তারে টান দিয়ে নিয়ে এসেছিলাম তখন একটা বল দিয়েছিলাম, এবার সে আবার তার উল্টো দিকে সরণটা ঘটাচ্ছে, তখন কি আর কেউ বল দিচ্ছে? তাহলে সে নিজে নিজেই সে বলটার দ্বারা চলে যাচ্ছে, নাকি বলো? তাহলে তার ভিতরে যে প্রত্যয়নী বল তৈরি হচ্ছে সে বলের কারণে সে চলে যাচ্ছে। তাহলে বলো এই দুই অবস্থাতে আলটিমেটলি কাজের যোগফল তাহলে কত? শূন্য। বুঝতে পেরেছো? তাহলে এখানে কাজটাকে পুনরুদ্ধার করা যায়। আমি টান দিয়ে ছেড়ে দিয়েছিলাম, আমি টান দেওয়ার ফলে যে পরিমাণ কাজ করেছিলাম, যে শক্তিটা জমা হয়েছিল, এবার যদি তুমি চাও যে এইখানে হচ্ছে যে ফিরে যাবে তো আবার এখানে, তাহলে এখানে তুমি যদি চাও যে আমি একটা কাঁচের বোতল রাখবো, দেখা হলো স্প্রিং গিয়ে তারে ধাক্কা দিয়ে সেটা ভাঙতে পারে। আবার তুমি হয়তো মনে করছো যে আমি অলস মানুষ, আমি তো এমনি ডিম ভাঙতে পারি না, এখানে একটা ডিম রাখবো, স্প্রিংটা টান দিলে আবার যখন ছুটে যাবে তখন ডিমটা ভাঙবে। বুঝছো তো? না তো এরকম মেকানিক্যাল অনেক কাজই তো করা যেতে পারে, নাকি বলো? হ্যাঁ, মেকানিক্যাল অনেক কাজই তো বানাইতে পারে এক সময়, যে আমি স্প্রিংকে একরকম ভাবে চাপ দিব, ওইদিকে আরেকটা কাজ করে দিবে। তাহলে এই যে বুঝতে পেরেছো তো? তাহলে মেশের গেটে স্প্রিং লাগিয়ে রেখেছে, যে এখানে যেটা ধর নাও আমরা এই যে ক্যান্টিলিভার টাইপের একটা জিনিস লাগাই, তাই না? তাহলে পরে দরজাটা যখন আমি টান দিব তখন তো একবার কষ্ট করলাম, আবার ঠেলে যেন কষ্ট করতে না হয় ওই কাজটা কে করে? স্প্রিং করে। বুঝাতে পেরেছি? তাহলে এই কাজটাকে আমরা পুনরুদ্ধার করতে পারি। আমি যে কাজটা শক্তিটা দিলাম, এরপরে স্প্রিং অটোমেটিক তার বিপরীত দিকে সে পরিমাণ কাজটা আবার করে নেবে। বুঝলাম? তাহলে আমার এই কৃত কাজটাকে আমি যদি বলি W1, আর স্প্রিং যে আবার ফিরে চলে গেল সেই কৃত কাজটা দেবো W2, তাহলে অবভিয়াসলি W1 আর W2 কে সমান। হ্যাঁ, দেন তাদের মোট যোগফল যদি বলো তাহলে W1 মাইনাস W2 ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে এই দুই কাজের যোগফল শূন্য। এখন এটা একটা মাইনাস কেন আসলো? এদিকে প্রসারিত করেছিল, তখন যদি সেটা প্লাস টাইপের হয় তার উল্টো দিকে এটা কি? মাইনাস। যদিও কৃত কাজ হচ্ছে স্কেলার রাশি, তাহলে তো তার প্লাস মাইনাস নাই, কিন্তু এদিকের কাজটা যদি ধনাত্মক হয় তার উল্টো দিকের কাজটা, সো দুই কাজের যোগফল কত পাইলাম? 0। বুঝছো? অর্থাৎ সামেশন অফ ওয়ার্ক ডান উইল বি 0। বুঝছো? তাহলে বলো এই সংরক্ষণশীল বলের একটা উদাহরণ কি হয়ে যেতে পারে? স্প্রিং বল। হ্যাঁ, স্প্রিং বল। এবার তারপরের গল্প ধর নাও যে এটা আমাদের ভূপৃষ্ঠ, মানে পৃথিবীর যে, তাহলে আমাদের সেই লাভলি আর্থ, নাকি বলো? এই লাভলি আর্থ, এই লাভলি আর্থের এটা হচ্ছে পৃষ্ঠ। সুন্দর কথা যে এই পৃষ্ঠের উপরে এই ধরনের একটা বস্তু আছে। ওকে, বস্তুর ভরটা যদি 20, 22, 24 কেজি হয়, তার একটা থিওরিটিক্যাল নাম দিলাম কি? এম। তার নিশ্চয় সেন্টার অফ মাস বরাবর নিচের দিকে একটা বলে আকর্ষণ করে, পৃথিবী তার কেন্দ্রের দিকে টেনে নিয়ে যেতে চায়। যে বলে টেনে নিয়ে যেতে চায় তার নাম কি বল? মহাকর্ষ বল, নাকি বলো? বা অভিকর্ষ বল পৃথিবীর সাপেক্ষে। তো সেই অভিকর্ষ বল আর ওজন বল কিন্তু একই। ওকে, দিস ইজ কত? এম ইন্টু জি। ওকে, এখন তুমি যদি বলো যে এই এম জি পরিমাণ বলের সেটা টান দিচ্ছে পৃথিবীর নিচের দিকে, সেটারে আমি এবার উপরে নিয়ে যাব, তাহলে উপরে নিয়ে যাওয়ার জন্য তোমার মিনিমাম ওই বস্তুটারে এম জি পরিমাণ বল দিতে হবে। বুঝছো কিনা? কতটুকু দিতে হবে মিনিমাম? এম জি। এম জির চেয়ে কম দিলে ওই বস্তু পৃথিবীর আকর্ষণ পার হয়ে যেতে পারবে? তুমি তার চেয়ে কম দিচ্ছ, যত বলে তার পৃথিবী টানছে, তার চেয়ে কম বলে টানলে পারে তুমি নিয়ে যেতে পারবে না। আর দুনিয়ার সব কিছুই একটা নির্দিষ্ট বস্তুরে, একটা মানুষের যদি দুজন টান দেয়, তাহলে পরে যে বেশি বলে টান দেয় তার দিকে যাবে, গল্প শেষ। বুঝছো? এভাবে পৃথিবীতে হাজার হাজার গল্প শুরু হয়েছে, হাজার হাজার গল্প শেষ হয়ে গেছে। ও একটু বেশি জানে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা সাধারণ ব্যাপার, এটা সবাই জানবে, তাই না? তাহলে বলো এই বস্তুরে তাহলে উপরের দিকে নিয়ে যেতে মিনিমাম যে লেভেলের বলটা লাগবে সেটা কার সমান? এম জির সমান। আমরা ফিজিক্সে এই বিষয়টা ধরে নিব যে মিনিমাম বলটা লাগবে এম জি, মিনিমাম বল লাগবে এম জি। এখন তার চেয়ে বেশি বল দিলে যাবে না? অবশ্যই যাবে, আরো ভালোভাবে যাবে, কিন্তু তার চেয়ে বেশি বল দিলে
তখন এক্সট্রা ফোর্স থাকবে। এক্সট্রা ফোর্স যদি থাকে তাহলে এক্সট্রা ফোর্সের জন্য ওই এক্সট্রা ফোর্সটা যদি এরকম হয় যে ডেল্টা এফ অতিরিক্ত বল, তাহলে ওই ডেল্টা এফ এর জন্য তখন একটা ডেল্টা কি তৈরি হবে, ত্বরণ তৈরি হবে। বুঝছো তো? বুঝো, এক্সট্রা বল থাকলে ওই বলের দ্বারা তাহলে কি তৈরি হবে, ত্বরণ সৃষ্টি হবে। বুঝছো? আর এখনকার যে গল্পটা সেটা হলো যে এমজির সমান সমান বল দিলে যা সমবেগে যাবে, ধীরে ধীরে বস্তুটা কিসে যাবে, সমবেগে। এটা আবার মনে করো না যে নিচের দিকে এমজি উপরের দিকেও এমজি, তাহলে এমজি এমজি তো সমান, তাহলে পরে বস্তু তো নড়বে না। এইভাবে ধরে নিয়েছি যে এটাকে ফাইনালি উপরের দিকে নিয়ে যাওয়ার যে ইন্টেনশনটা কাজ করছে, ইচ্ছাটা কাজ করছে, তো এই বলের সমান সমান হয়ে গেলে এটাকে নিরপেক্ষ করে ফেলতে পারবে, অর্থাৎ উপরের দিকে এবার যাওয়া শুরু হবে। বুঝছো? আর তার চেয়ে বেশি বল যদি কাউন্ট করো তখন আবার কিসে নিয়ে যেতে হবে, ত্বরণে, তখন ত্বরণের হিসাব আসবে। হ্যাঁ, বাট সমবেগে তোলার জন্য মিনিমাম কতটুকু বল দরকার, এমজি। ওকে, এবং তুমি তার এ লেভেলের সেন্টার অফ মাস ছিল, এ লেভেল থেকে এ লেভেলে নিয়ে গেলা, তাহলে সেন্টার অফ মাসকে কতটুকু সরাইলা, যদি এইচ পরিমাণ সরাও, তাহলে এবারের কৃত কাজটা হিসাব করো। এই কৃত কাজ ডব্লিউ ইজ ইকুয়াল টু, আমরা জানি প্রযুক্ত বল ইন্টু সরণ, তাহলে প্রযুক্ত বলটা কতটুকু, এমজি, সরণটা কতটুকু, এইচ। আর যদি মনে করো বল এবং সরণের মধ্যেকার কোণ দিব, তাহলে বল যেদিকে দিয়েছে সরণ সেদিকে ঘটেছে, তার মানে কস কয় ডিগ্রি, কস 0 ডিগ্রি মান কত, 1, বসাইলাম না। হ্যাঁ, তাই কৃত কাজের মানটা হচ্ছে এমজে এইচ। বলো তোমরা এটার বিভব শক্তি পড়ে এসছো কিনা? তাহলে যতটুকু কাজ করলাম ততটুকু তার ভিতরে শক্তি হিসেবে জমা হইল, মনে থাকবে? ওকে, এখন যখন এইটা আমরা এজেন্ট বা একজন ব্যক্তির দ্বারা কাজটা উপরের দিকে করেছি, তখন সে কাজটা যদি তুমি প্লাস বলো, ওই জায়গাতে নিয়ে যাওয়ার পরে এবার আমি ছেড়ে দিয়েছি, তখন বস্তুকে ওখানে থেকে যাবে, বস্তু কি করবে, নিচে পড়ে যাবে। আরে ভাই, তাহলে আমি যত বলে কষ্ট করে নিয়ে গিয়ে কাজটা করলাম, যতটুকু কাজ দাঁড়াইলো ঠিক ততটুকুই কাজ আবার পূর্বের জায়গাতে চলে গেলে ধরে নাও ঋণাত্মকভাবে ফিরে চলে গেল। বুঝছো তো? তাহলে পরে এবার আমি যখনই ছেড়ে দিব, আমার এই কাজটা যদি প্লাস হয় এবং সেটাকে W1 বলি, তাহলে আবার যখন মহাকর্ষ বলের কারণে সেটা নিচের দিকে চলে আসবে, তখন সে কাজটাকে আমি বলতে পারি W2, এবং সেটা আমি কি বলতে পারি, মাইনাস। তো এটা আর এটা নিশ্চয় সমান হবে, তাহলে পরে তখন আবার সামেশন অফ টোটাল ওয়ার্ক ডান উইল বি 0। বুঝছো? তাহলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কি হবে, 0। তাহলে 2 নম্বরের উদাহরণে কি আসতে পারে, মহাকর্ষ বল এমনি ধরে নাও ফিজিক্স সেকেন্ড পার্টে গিয়ে যখন পড়বা তখন তড়িৎ বল, এগুলো তাহলে কি বল, এগুলো হচ্ছে সংরক্ষণশীল বল। হ্যাঁ, এগুলোর একটা সুন্দর নেচার আছে, আর একটু পড়াবো। হ্যাঁ, এরকম না যে তোমাদের হচ্ছে পড়াবো না, হ্যাঁ পড়া তো আর বেশি দিন পাবা না, বেঁচে থাকার আগ পর্যন্ত পড়ালেখা আছে। হ্যাঁ, তারপরে পরীক্ষা না, মারা যাবার পর পরে কি সবাই যখন রেখে কিছু দূর চলে যাবে তখনই নাকি আমাদেরকে জাগিয়ে জিজ্ঞেস করা হবে, তাই তো? তো ওইটা কি পরীক্ষা, লিখিত কি পরীক্ষা, মৌখিক। বুঝতে পেরেছ? তাহলে ফাইনাল পরীক্ষাটা আসলে কি হয়, মৌখিক। স্যার এইখানে একটা সুন্দর কথা আছে, এই সুন্দর কথাটা যদি লিখে দিই তাহলে আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে সংরক্ষণশীল বলগুলো সাধারণত হয়ে থাকে পজিশন নির্ভর, অবস্থান নির্ভর রাশি। সংরক্ষণশীল বল, আরো একবার বলি তারপর লিখি, 2 বার বলি তারপর লিখি। সংরক্ষণশীল বল হচ্ছে অবস্থান নির্ভর রাশি, পথ নির্ভর নয়। অবস্থান নির্ভর মানে দুটো অবস্থানের উপর নির্ভর করবে। হ্যাঁ, একটা ধরো এখান থেকে আমি এখানে নিয়ে যেতে যদি 500 জুল কাজ হয়, তাহলে এটা সোজা এই বরাবর না নিয়ে গিয়ে যদি আমি এই বরাবর নিয়ে যাই, তাও কিন্তু আলটিমেটলি সরণটা এখান থেকে কোথায়, এখানে। তাহলে এই দিকে যদি এই সোজাই যাইতে যদি 500 জুল কাজ হয়,
তাহলে এই দিক দিয়ে যখন ঘুরিয়ে নিয়ে যাবা তখন কত হবে 500 জুল। তাহলে কি এটা রাস্তার উপর ডিপেন্ড করলো? এটা শুধুমাত্র এ লেভেল থেকে ভর কেন্দ্রটাকে কোথায় নিয়ে গেছি? এ লেভেলে। এবং এটা উচ্চতা বলবো না, এখন বড় হয়েছে, কি বলবা? ভর কেন্দ্রের সরণ বলবা। হ্যাঁ, এমজি বলের বিরুদ্ধে কতটুকু সরণ ঘটাইছি? এই এইচ পরিমাণ। হ্যাঁ, অর্থাৎ কৃত কাজের হিসাবটা হবে এই ভর কেন্দ্রের সরণের সঙ্গে হিসাব হবে। হ্যাঁ, এবার বলো কিসের উপর নির্ভরশীল নয়? তাহলে কার উপর নির্ভরশীল? জাস্ট দুই জায়গার স্ট্রেট দূরত্বটা হিসাব করলে যা হয় সেটা। হ্যাঁ, আমি যদি একটা সিঁড়ি বানিয়ে এরকম হয়তো যে এই জায়গাতে কোনো একটা বস্তু নিয়ে গেলাম, হ্যাঁ সুন্দর সিঁড়ি বানাই আমরা, সিঁড়িটা ধরে নাও এই বিল্ডিংয়ের সিঁড়ির মতো 2-3 দিনে বানাবো না, আমরা হচ্ছে মাত্র 30 সেকেন্ডে একটা সিঁড়ি বানায় ফেলি। হ্যাঁ, ওকে, তাহলে এইটা ধরে নাও সিঁড়ি দিয়ে একটা, এই এত বড় বড় সিঁড়ি দিলে উঠতে পারা যাবে না, দাও ছোট করে দাও একটু। না আর না দিই। তাহলে এই জায়গাতে ধরে না একটা বস্তু তুলব, তাহলে এখান থেকে একটা বস্তু কেউ মাথায় করে এই জায়গাতে নিয়ে গেল। হ্যাঁ, তাহলে কৃতকাজ যত হবে ঠিক এই জায়গা থেকে বস্তুটারে যদি তুলে নিয়ে যেত কৃতকাজও একই হতো। তাহলে রাস্তা কিভাবে গেল এটা বিষয় না, বিষয় হলো সে ভূপৃষ্ঠ থেকে আগে কোন লেভেলে ছিল আর এখন কোন লেভেলে আছে। এই দুই সরণের, এই দুই জায়গার অবস্থানের যে পরিবর্তন অর্থাৎ সরণ, তার উপর নির্ভরশীল। বুঝতে পেরেছো? রাস্তার উপর নির্ভরশীল নয়। তাহলে এদিক দিয়ে নিয়ে গেলা, সেই কাজটারও তুমি সামহাও মাপ যোগ করে যদি 500 জুল পাও, তাহলে এই দিক দিয়ে নিয়ে গেলা সেটারও কত পাবা? 500 জুল পাবা। হ্যাঁ, এবং এটার কথা খেয়াল রাখবা যে এটা যদি এরকম হয় যে এই সিঁড়ি দিয়ে যাওয়ার সময় লোকটা মাঝে মাঝে এরকম করছে, ড্যান্স দিচ্ছে, দেন তাও যদি তুমি হিসাব করো কত জুল পাবা? মানে আমি যেটা বলতে চাইছি যে সোজা গেলে 500 জুল, এদিক দিয়ে গেল 500 জুল, এবং তুমি যদি মনে করো যে আমি ওই বস্তুটার এরকম করে ধা তিন 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 করতে করতে অনেক ঘোরাবো, অনেক ঘোরাইলা দিয়ে ওখানে নিয়ে আসলো, কত জুল পাবা? তাহলে 500 জুল পাবা। ওকে, তাহলে এটা কি রাশি? এটাকে আমরা বলবো ভেক্টর স্কেলার। এগুলো তো শিখেছিলাম। আরো বড় ক্লাসের ফিজিক্স যখন পড়তে যাবা তখন বিভিন্ন ধরনের রাশিগুলোকে আরো 2 রকম ভাবে প্রকাশ করা হবে, যেটা পথের উপর নির্ভরশীল না অবস্থানের উপর নির্ভরশীল। তাহলে এটা কি নির্ভরশীল রাশি? অবস্থান নির্ভরশীল রাশি। লিখে নাও। এটা সংরক্ষণশীল বল। হ্যাঁ, এ ধরনের বল অবস্থান নির্ভরশীল রাশি। স্টেট ডিপেন্ডেন্ট or position dependent। বুঝতে পারলে? স্টেট ডিপেন্ডেন্ট or পজিশন ডিপেন্ডেন্ট। তাহলে অসংরক্ষণশীল বলের সংজ্ঞা লিখে দিচ্ছি না, সংজ্ঞা বুঝতে পারছো যে টোটাল কাজের যোগফলটা কি? শূন্য হবে না। তাহলে তাকে কি বলবো? আরে ভাই সংরক্ষণশীল যদি শূন্য হয় তাহলে ওটা তো নিশ্চয়ই অসংরক্ষণশীল, মানে একটা অ লাগাই দিয়েছো নাকি? বলো, বিবাহিত আর অবিবাহিত এক? হ্যাঁ, আমাদের হাই স্কুলে থাকতে এখন তো দেখি যে বাসায় গিয়ে যত্ন সহকারে পড়ানো হয়, বাসায় গিয়ে যত্ন সহকারে পড়ানো হয়। তো ওই পড়ানোর আগে একটা থয়াকার লাগাই দিছে ছেলেবেলে দুষ্টামি করে, মানে কি হয়? থাপড়ানো হয়। বুঝছো তো? তো ওইটা ক্লাস 8 একবার দেখেছিলাম যে আমাদের ওইখানে উপবৃত্তির ব্যাপারে। তো গ্রাম অঞ্চলগুলোতে বা লোকাল এরিয়াগুলোতে শহরের বাইরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেলো যে অল্প বয়সে বিয়ে হয়ে যায় হয়তো।
তো উপবৃত্তি পাওয়ার জন্য শর্ত হচ্ছে যে ধরে নাও মাধ্যমিক পর্যন্ত কি থাকতে হবে, অবিবাহিত থাকতে হবে, অবিবাহিত থাকতে হবে। দিয়ে ওটা সুন্দর করে লিখে এই হচ্ছে প্রত্যেক ক্লাসের যে ব্ল্যাকবোর্ড আছে না বা হোয়াইট বোর্ড তার উপরে লাগানো আছে প্রিন্ট করে আরো কিছু নিয়মাবলী। এখন ওই জায়গাতে হচ্ছে সাদা পেজের উপর কালো কালি দিয়ে লিখাতো, ওইটা প্রিন্ট করা। এবার ওই কালো কালির উপরে ওয়ের জায়গাতে চকের গুঁড়াতে কেউ একজন মিশিয়ে দিছে। এখন দেখা যাচ্ছে এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমিক পর্যন্ত বিবাহিত থাকতে হবে, ওটা কেটে দিয়েছে, বুঝছো তো? তাহলে বিবাহিত আর অবিবাহিত তো নিশ্চয় এক না, সংরক্ষণশীল আর অসংরক্ষণশীল এক না, তাই না? তাহলে এটা যদি যদি টোটাল ওয়ার্ক ডান 0 হয় তাহলে এটাতে টোটাল ওয়ার্ক ডান উইল বি নট 0, উইল না ডাজ নট 0। তাহলে এইটা টোটাল ওয়ার্ক ডান যখন 0 হবে না তখন তাকে বলবো অসংরক্ষণশীল বল। হ্যাঁ, আর কথা আছে? এখন এগুলোর উদাহরণগুলোর মধ্যে একটা উদাহরণ দিই, ধরো ঘর্ষণ বল। তাহলে দেখো বলগুলোর কিন্তু দুই রকমের ভাগ চলে আসছে এর ভিত্তিতে, নাকি? তো ঘর্ষণও তো একটা বল, পড়ছো নিউটনিয়ান বলবিদ্যায়। দেন অ্যানাদার ওয়ান ইজ সান্দ্র বল, ভিসকোসিটি ফোর্স। কোথায় পড়বা? সপ্তম অধ্যায়তে, ঠিক আছে? সপ্তম অধ্যায়ের ব্যাপারে আমরা অনেক ভালো জানি, বুঝলে? আচ্ছা, আরে সান্দ্র বলের ব্যাপারে একটু ছোট্ট করে বলে দিলে তুমি বুঝে দেবা। তুমি যদি বলো যে আমি এই যে জিনিসটা নিয়ে যাচ্ছি হোয়াইট বোর্ডের উপর দিয়ে, ঘষা খাচ্ছে কিনা? তাহলে এটারে যখন একটা মানে শক্ত তলের উপর দিয়ে আর একটা শক্ত তল, মানে সলিড তলের উপর দিয়ে সলিড তল যখন যাওয়ার চেষ্টা করে তখন তার গতির বিরুদ্ধে এক ধরনের বল আছে। এই বলটা যদি ঘর্ষণ বল হয়, এটা হচ্ছে সলিড বডির ক্ষেত্রে। দেন লিকুইড এবং গ্যাসিয়াস, অর্থাৎ তরল এবং গ্যাস, তরল এবং বায়বীয়, যেমন পানি, মধু, গ্লিসারিন এগুলো, বা এই বায়ু, এগুলোর ক্ষেত্রে এক স্তরের উপর দিয়ে আরেক স্তর যখন যেতে চায় তখন এই দুই স্তরের মাঝ বরাবর একটা বিপরীতমুখী বল কাজ করে। ওই বলের নাম কি? তাহলে তরল বা বায়বীয় পদার্থের মধ্যে যে ঘর্ষণ তার নামে কি? সান্দ্র। আলাদা একটা স্টাডি ওইটা, ওকে? বুঝতে পারলা তো? তাহলে ওটাও ঘর্ষণের মতো, কিন্তু ওটা কি এই শক্ত বস্তুর ক্ষেত্রে না, ওটা কোন বস্তুর ক্ষেত্রে? তরল এবং বায়বীয় ক্ষেত্রে, বুঝলে? তা আমরা এখানে জাস্ট ঘর্ষণ বলটা তো চেনা, এটা নিয়ে একটু দেখি যে অসংরক্ষণশীল বল কেমন হতে পারে। অসংরক্ষণশীল বলের কথা যদি বলো যে দিস ইজ পয়েন্ট এ, এ বিন্দু থেকে ধরে নাও এই পথ ঘুরে এখানে আসলা বি বিন্দুতে, একটা বস্তুকে নিয়ে যাচ্ছ, কেমন? এ বস্তুকে ঠেলে নিয়ে যাচ্ছ। তো বস্তুকে আমি যত বলে ঠেলবো ঠিক তত বলই এখানে কাজ করতে পারে না, ঠিক ততটুকু ত্বরণ সৃষ্টি হয় না। তা আমার প্রযুক্ত বলটাকে যদি অ্যাপ্লাইড ফোর্সকে এফ অফ এ দ্বারা লিখি, তাহলে এই পুরো রাস্তাতে দেখা হলো তার বিপরীতে হয়তো ঘর্ষণ বলটা এফ অফ এ, ফ্রিকশনাল ফোর্স। তাহলে এই ফ্রিকশনাল ফোর্সের কারণে বলে একটা এক্সট্রা কাজ করতে হবে বা একটা কাজের লস হবে। না বুঝুনি? তাহলে সে কাজের লসটা কতটুকু? এই যে প্রতি ইঞ্চিতে যতটুকু ঘর্ষণ বল সেটার সঙ্গে পুরো রাস্তার গুণ দিতে হবে, নাকি বলো? তাহলে বল ইন্টু স্মরণ করলে কি পেয়ে যাবা? কাজ। তাহলে ঘর্ষণ বলের জন্য যে কাজটা লস হবে সে কাজটাকে যদি W1 বলো, তাহলে সে W1 হবে ঘর্ষণ বল এফ অফ এ ফ্রিকশনাল ফোর্স ইন্টু টোটাল স্মরণটাকে যদি একবার সিঙ্গেল কথা লিখে দিলে এস, তাহলে ওই বল আর স্মরণের গুণটা কি হবে? কৃত কাজ। তার মানে এটা ঘর্ষণ বলের জন্য এক্সট্রা কাজ করতে হলো, বুঝতে পেরেছো? এবার তুমি আবার তোমার পরের দিনে ধরো ওই বস্তুর এবার টেনে নিয়ে এদিক দিয়ে আসছো, এই পথ দিয়ে আবার বিপরীত দিকে আসছো, তখন বলো এবার যাওয়ার সময় তো ঘর্ষণ বিপরীত দিকে কাজ করেছিল, এবার যখন এখান থেকে এদিকে ফিরে আসবে তখন ঘর্ষণ কি করবে? হ্যাঁ, তখন কি ঘর্ষণ এবার সহযোগিতা করবে কিনা?
আমি যখন এদিকে যাচ্ছিলাম তখন ঘর্ষণ তো গতির বিরুদ্ধে ছিল, এদিকে আমার প্রযুক্ত বল আর ঘর্ষণ তার বিপরীত দিকে। এবার আজকে বি থেকে এতে নিয়ে আসবো বস্তুটারে, তখন ঘর্ষণ কি করবে? এবার কি সহযোগিতা করবে কিনা? হ্যাঁ, এবার তুমি যখন তোমার প্রযুক্ত বল যখন এদিকে, তোমার প্রযুক্ত বলের কারণে ধরো বস্তু এদিকে আছে, তাহলে আমার প্রযুক্ত বল এবার এফ হবে এদিকে। ঘর্ষণ এবার তার নেচার চেঞ্জ করে দিয়ে কি বলবে? না, তার নেচার চেঞ্জ করবে না, তার নেচারই এটা। হ্যাঁ, তার নেচারই এটা। সে এবার তার বিপরীত দিকে বল প্রয়োগ করা শুরু করবে, বুঝছো? দেন আবার এইটুকু জায়গা আসতে তোমার দেখা হলো যে আবার W1 পরিমাণ আবার এক্সট্রা কাজ করা লাগবে। তাহলে টোটাল এক্সট্রা কাজের হিসাব যদি করো, তাহলে টোটাল এক্সট্রা কাজের পরিমাণটা হবে W1 প্লাস W1, অর্থাৎ 2W1। বুঝলে তো? তার মানে এখানে কাজটাকে আর ফিরে পাওয়া যায় না। বুঝেছে? তাহলে এরকম না যে যাওয়ার সময় ঘর্ষণ বল তো বিপরীত দিকে কাজ করছিল, এবার আসার সময় ঘর্ষণ বল চিন্তা করলো যে একবার তো বাধা দিছি, এবার তাহলে ফিরায় দে, এদিকে তোমার ঠেলে নিয়ে আসবে। এটা করবে না, আবার কোন দিকে? গতির বিপরীত দিকে। তাহলে ঘর্ষণ বল কি বল? অসংরক্ষণশীল বল। ওরে ফিরে পাওয়া যায় না, যাইতেও কাটে আসতেও কাটে, যাইতেও লস করে। বুঝছো? এই জন্য এই বলগুলোকে বলবো যারে আর কোনোদিন ফিরে পাওয়া যায়। ভেরি গুড। তাহলে ঘর্ষণ বলের কথা এবার বলি স্যার, এটা কিন্তু যত বড় রাস্তা হবে ঘর্ষণ বলের মান তত বেড়ে যাবে। হ্যাঁ, এটা যদি এই জায়গা থেকে এই জায়গায় আনতে যতটুকু তুমি ঘর্ষণ বলের কারণে কাজ হইলো, এটা যদি এটা না করে যদি রাস্তাটা এরকম এরকম করে এভাবে বড়, তাহলে ঘর্ষণ বলের পরিমাণ কি হয়ে যাবে? তাহলে এটাকে আর অবস্থান নির্ভরশীল, এই অবস্থান থেকে তো এখানে নিয়ে এসছি, তাহলে এটা শুধু অবস্থানের উপর নির্ভরশীল নয়, এটা কিসের উপর নির্ভরশীল? তাহলে মনে রাখবা, অসংরক্ষণশীল বলের বিরুদ্ধে যখন কাজ করতে হবে তখন রাস্তা যত ছোট করা যায় ততই ভালো। বুঝছো? ঠিক আছে, তাহলে লিখে নাও ডিরেক্ট যে এ ধরনের বল পথ নির্ভরশীল রাশি, পাথ ডিপেন্ডেন্ট। বুঝছো? অসংরক্ষণশীল বল তাহলে কি ডিপেন্ডেন্ট? পথ নির্ভরশীল, পাথ ডিপেন্ডেন্ট। একটুকু জেনে রাখলেই হবে, কারণ এটা নিয়ে এখনই এ লেভেলে তোমাদের খুব বেশি পীড়া দিবে না। পীড়াটা দিবে যদি কেউ ফিজিক্স পড়তে যাও, ইঞ্জিনিয়ারিং পড়তে যাও, তখন দিবে। অবস্থান নির্ভরশীল আর পথ নির্ভরশীল, শুরু হয়ে গেল ঝামেলা। তো এখান পর্যন্তই থাক। তোমাদের হচ্ছে এনার্জিরও তো একটা ব্যাপার আছে।